আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। শিগগিরই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আনা না গেলে দেশের সাধারণ মানুষ ও সংস্কারে আগ্রহীরাও ধৈর্য হারিয়ে ফেলবে, এমন মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর বিআইসিসিতে আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, কর ও ভ্যাট বৃদ্ধি করে সরকার অবিবেচক সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যক্ষ করের উপর জোর না দিয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে। অনুষ্ঠানে আলোচকরা জানান, শেখ হাসিনার উন্নয়নের গাল গপ্পর আড়ালে ফাঁপা ছিল। আগামী বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, গবেষণায় বাজেট বরাদ্দ বাড়ানোর উপরও জোর দেন তারা। আর বাণিজ্য উপদেষ্টা জানান, অর্থনৈতিক মন্দার মধ্যেও গেল ডিসেম্বরে অর্থনৈতিকভাবে ব্যাংকগুলো মুনাফা করেছে। কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনাই নেই। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। Agree and embark on these reform agendas that truly এই রেফারেন্স গুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে, ডিবেট করে, and then whatever that we agree, এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। আওয়ামী লীগের লুটপাট ও দুঃশাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের চেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে নতুন কর আরব জীবনমানকে দুর্বিষহ করে তুলবে বলেও শঙ্কা তার। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সম্প্রতি প্রায় 100টি পণ্যের উপর সরকারের নতুন করে কর আরোপ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সরকারের এমন সিদ্ধান্ত জনগণের কষ্ট আরো বাড়িয়ে তুলবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব রয়েছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব অপ্রয়োজনীয় খরচ ও প্রকল্প বাদ দেওয়ার দাবি জানান। অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। কর না বাড়িয়ে বিকল্প পন্থায় সংকট মোকাবেলার কথা তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আওয়ামী যে লুটপাটের বাজেট, প্রথমে তাদের উচিত ছিল, আমি মনে করি এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই। এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল। সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, পুরনো আমলারা আবারও দুর্নীতির জাল ছড়িয়ে দেশের অর্থনীতিকে আরো চাপে রাখার ষড়যন্ত্রে লিপ্ত। ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমলারাই থেকে গেছে এবং তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। একে তো পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ, অন্যদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার। এরই মধ্যে দাম বাড়ানোর পায়তারায় বাজার থেকে উধাও ছোট বোতলের সয়াবিন তেল। ভরা মৌসুমে লাগামহীন চালের বাজার। 60 টাকা ছুঁয়েছে মোটা চাল। চিকন চালের জন্য গুনতে হবে 70 থেকে 90 টাকা। ক্যাব বলছে, ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় অস্থির হচ্ছে বাজার। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। চলছে চালের ভরা মৌসুম, আছে পর্যাপ্ত মজুদ। পর্যাপ্ত আমদানি থাকলেও ক্রেতা শূন্য চালের বাজার। চাল নিয়ে চালবাজির কারণে সেমুখী হওয়ার সাহস দেখাচ্ছেন না ক্রেতারা। দাম বাড়ায় কর্পোরেট কোম্পানিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, দেখার নেই কেউ। আগে ছিল 1850 টাকা বা 1900 টাকা,
এখন 2000 টাকা। ফ্রেশ কোম্পানি দুধ বেচতো, তীর কোম্পানি ময়দা বেচতো, সব চাইলে ঢুকছে, চাইলে ঢুকেতে চাইলে দাম বাড়াইছে। বাড়তে বাড়তে যে মিনিকেট আমরা বিক্রি করতাম 70 থেকে 72 টাকা, সেই মিনিকেট এখন 80-82 টাকা বিক্রি হচ্ছে। নতুন করে দাম বাড়ানোর কারসাজিতে তেল উৎপাদকেরা বাজার থেকে উধাও 1 ও 2 লিটার সয়াবিন তেলের বোতল। তেলের দাম বাড়াবে বইলা দেখা গেছে সরকারের সাথে সমঝোতা না পারলেই ওরা কি করে তেলের স্টক কমায় দেয়। স্বস্তি নেই মুরগির বাজারেও। বিয়ে পিকনিকের অজুহাতে ব্রয়লারের কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বর্তমানে মুরগির বাজার একটু বেশি হওয়ার কারণ হলো বিয়ে শাদী পিকনিক এগুলো আরম্ভ হয়েছে, সব মুরগি কেজিতে 20-30 টাকা বাড়ছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মতে ভোজ্য তেল ও চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কারণে এমন সুযোগ নিচ্ছেন তারা। প্রতি বছর তারা যেহেতু এই ধরনের কারসাজিগুলো করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। তারা কেন বারবার এই ধরনের একই পন্থা অবলম্বন করছে? এখানে শুধুমাত্র কর্পোরেট গ্রুপ একা দায়ী নয়, মিলাররাও দায়ী। এছাড়াও রমজানকে সামনে রেখে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না তিনি। এই যে ধরুন রমজানটা কিভাবে মোকাবেলা করবে, রমজানের সময়টা কিভাবে দ্রব্যমূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা রাখবে, একটা রূপরেখা তাদের দেওয়া দরকার। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার মনিটরিং এর উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের মূল্যের স্বীকৃতি দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো সেটি মনে করলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে সরকারকে সহযোগিতা করবে, এমনটি মনে করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়ায় জনমনে সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে সরকারকে ঘোষণাপত্রের রোডম্যাপ শিগগিরই দেওয়ার দাবি জানান। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্বীকৃতিস্বরূপ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বছরের শেষ দিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? গেল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে তা তৈরির জন্য সর্বদলীয় বৈঠকের আয়োজন করে ঘোষণাপত্রের খসড়া উপস্থাপন করে সরকার। এতে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া করা ঠিক হবে না জানিয়ে নানা মতামত দেন। এমন বাস্তবতায় কবে আলোর মুখ দেখছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র? যদি সর্বসম্মতিক্রমে আমরা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেন জাতীয় নাগরিক কমিটির এই সদস্য। রাজনৈতিক দলগুলো যদি মনে করে শহীদের রক্তের মূল্য আছে, শহীদের রক্তের এই মূল্যের একটা যে অর্জন, এই অর্জনের স্বীকৃতি দেওয়া উচিত, তাহলে আমি বিশ্বাস করি জাতীয় রাজনৈতিক দলগুলো এই শহীদের রক্তের সাথে বেইমানি না করে খুব দ্রুতই এই প্রক্লেমেশনের ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে। কোথাও তাদের বুঝের ঘাটতি আছে, যখন এই বুঝটুকু তাদের হবে একতা প্রকাশ করে খুব দ্রুতই এই প্রক্লেমেশন দেওয়ার জন্য সরকারকে তারা নিজেরাও বলবে। খসড়া ঘোষণাপত্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং এক দফা সুস্পষ্ট করা হয়নি বলেও জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা। যোজন বিয়োজনে দিতে চান সময়। সবার ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হইল, কিন্তু সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা কবে নাগাদ ঘোষণা হইতে পারে, কি প্রক্রিয়ায় হইতে পারে, এটাকে নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হইল না কেন? সুতরাং এই ফলশ্রুতিতে আমরা এটা ভাবতেই পারি যে প্রোক্লেমেশন ঘোষণা নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না। এই বিষয়ে আমরা আশাহত। ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ঘোষণাপত্র বিলম্ব হওয়ায় সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আরও সহনশীল হওয়া প্রয়োজন। এত বড় একটি বিপ্লব হয়ে গেল, কিন্তু সেটিকে স্বীকৃতি দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই তারা যেন আমাদের সাথে একাত্মতা পোষণ করে, কারণ এটি যদি না হয় তাহলে একটি পুরো প্রজন্ম তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তবে তখন কিন্তু এই পুরো প্রজন্ম তারা কিন্তু আর বসে থাকবে না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকায় আমূল সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানান মাহিন সরকার। আমূল সংস্কার না হওয়ার মূল কারণ এই রাজনৈতিক দলগুলোর যে অনীহা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আদরের সন্তান হারিয়ে দিশেহারা শহীদ তৌহিদুর রহমানের মা রাশিদা খাতুন। সন্তানের জন্য আহাজারিতে ভারী হয়ে আছে পুরো পরিবেশ। গেল 5 আগস্ট রাজধানীর আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তৌহিদ। 5 মাসেও নিহতের পরিবারের খোঁজ না নেয়ায় ক্ষোভ স্বজনদের। যশোর থেকে BM ফারুকের তথ্যছবিতে জানাচ্ছেন ইদুল কায়েস।
আব্দুল জব্বার ও রাশিদা খানম দম্পতির 2 সন্তানের বড় ছেলে তৌহিদুর রহমান পারিবারিক অসচ্ছলতা ও অভাবের তাড়নায় লেখাপড়া শিখতে পারেননি। তার আগেই পরিবারের হাল ধরতে রাজধানীতে ছুটে আসেন। ঢাকায় এসে সাভারের একটি গার্মেন্টসে কাজ নেন। তবে পড়ালেখার প্রতি ছিল অন্যরকম দুর্বলতা, তাই ছাত্র জনতার আন্দোলন শুরু হলে যোগ দেন তাতে। 5 আগস্ট স্বৈরশাসকের পতনের পর আনন্দ মিছিলেও যুক্ত হন। তবে সেদিন আর বাড়ি ফেরা হয়নি তৌহিদের। আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান। ওই দিন রাতে ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করে তার পরিবার। সবার সঙ্গে সৎ আচরণ করতেন, সৎ ব্যবহার করতেন। ঢাকা থেকে গার্মেন্টসে চাকরি করে, এমন তো অবস্থায় ও বাড়ি বাসার থেকে বেরোনোর সময় মিছিলের ভিতরে উনি গুলিবিদ্ধ হন। বিভিন্ন হসপিটালে খোঁজাখুঁজি করার পরে ওর হলো শনাক্ত করা গেছে এক হসপিটালে, তখন রাত 8টার দিকে ওর শনাক্ত করা গেছে। দেশের জন্য এবং জাতির জন্য এবং গণতন্ত্রের জন্য সে প্রাণ দিয়েছে। তাদের পরিবারের চাকরির একটা ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান। পরিবারের সদস্যদের অভিযোগ, বিনা চিকিৎসায় মারা গেছে তৌহিদ। ঘটনা তদন্ত করে হত্যাকারীদের বিচারের দাবি পরিবারের। বহুত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া ভালো বেশি করাতে পারিনি। যেদিনকে ওই চলে গেছে ওই দিন আমার ছেলে ওই 3টের সময় যখন কথা কইছে দেশ স্বাধীন করে ফেলিছে, ওই সেইতে আসার পরে ওই সে ফোন আর তো ধরল না। তারপরে এই পালে আমার সেই বড় ছেলে থাইয়ে খুঁজি, তাই ওই বের করে নিয়ে আসিল। ইমরুল কায়েস, RTV। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সঠিক বাস্তবায়ন না হলে দুর্নীতি দমনে তা কাজে আসবে না। শুধু কাগজে কলমে লিপিবদ্ধ নয়, এর সঠিক প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দুদকের কার্যক্রম 6 মাস পরপর পর্যালোচনা কমিটির কাছে উপস্থাপনের মাধ্যমে শুনানি করলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আশঙ্কা করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আর সরকারের সদিচ্ছা থাকলেই দুদক সহ সব কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মত সাবেক সচিব আবু আলম শহীদ খানের। সাদিয়া কানিজার রিপোর্ট। দেশকে দুর্নীতিমুক্ত করতে দুদক গঠিত হলেও এটি হয়ে উঠেছিল দন্তহীন বাঘ। সংস্থাটিকে স্বাধীন ও শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার পর 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করে দুদক সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখা সহ 47টি সুপারিশ দেয়া হয়েছে। কমিশনের সুপারিশগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। তবে সংস্থাটির কার্যক্রম শুনানি প্রথার সুপারিশ বাস্তবায়ন হলে তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। আপত্তির কারণ আছে, সেটা বলা হচ্ছে যে দুদকের যে কাজকর্ম সেটা বাছাই এবং পর্যালোচনা কমিটির কাছে পেশ করতে হবে। 18 নম্বর প্রস্তাবে 6 মাস অন্তর অন্তর এটা প্রতিবেদন তৈরি পেশ করতে হবে। এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি যে এইটার ফলে কাজের ক্ষেত্রেও অসুবিধা হবে, ভাবমূর্তির ক্ষেত্রেও অসুবিধা হবে এবং সেখানে তদন্ত অনুসন্ধান সংক্রান্ত ব্যক্তিগত বিষয়ও চলে আসতে পারে। নতুনত্ব থাকলেও সংস্কার প্রস্তাবে কিছু ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। দুদকের মামলার যারা আসামি তারা প্রভাবশালী, তারা মামলাকে দীর্ঘায়িত করতে চায়, বিলম্বিত করতে চাই। সব মিলিয়ে দুদকের মামলার নিষ্পত্তি এখানে বিলম্বিত হয়ে যায়। চাওয়া ছিল যে দুদকের মামলা বিচারের জন্য কয়েকটা নির্ধারিত আদালত করে দেওয়া, একেবারে এক্সক্লুসিভ, যেখানে দুদকের এই দুর্নীতির মামলা ছাড়া আর অন্য কোনো মামলা থাকবে না। সেই সুপারিশটা তারা রাখলে ভালো হতো। দুদকে সৎ ও নীতিবান কর্মকর্তা নিয়োগ করলে প্রভাবশালীরাও দুর্নীতি করে ছাড় পাবে না। আমাদের এখানে চর্চার অভাব, যারা আমরা এখানে কাজ করি তাদের আইনের থেকে অনেক দূরে সরে গিয়ে কাজ করি, নিজস্ব পছন্দ মতো আইনের ব্যাখ্যা করি, এইভাবে চলি। তো নতুন করে লিখলেও যদি ওই স্বভাবটা আমাদের না যায় তাহলে খুব একটা কাজের কাজ হবে বলে মনে হয় না। সবার সমন্বিত প্রচেষ্টা আর সরকারের দুর্নীতি বিরোধী মনোভাবই পারে দুদককে প্রভাবমুক্ত রাখতে, বললেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। নির্বাচিত সরকার যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলো, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য কমিশন, সব কমিশনেই ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং তারা স্বাধীনভাবে কাজ করলেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে শুধু দুদকের সংস্কারই যথেষ্ট নয়, পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কার জরুরি বলে মত দেন তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিস্ফোরণের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি ও সব্যসাচীর ছেলে বাবুল কাজীর শরীরের ৭৪% পুড়ে গেছে। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ICUতে আছেন।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইউনিটের জয়েন্ট ডিরেক্টর ডক্টর মোহাম্মদ মারুফুল ইসলাম বলেন, সকালে শৌচাগার ব্যবহারের সময় বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। তার হাঁটুর নিচের অংশ বাদে পুরো শরীর পুড়ে গেছে। এখনও অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য 13 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা। পুরো মাথা মুখ বডি পুরো দগ্ধ হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা দাদুকে এত ভালোবাসেন, তার পরিবারকে এত সম্মান ভালোবাসেন, সব সময় পাশে থেকেছেন আমার। আবার এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার ভাইটা যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফেরে। আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা তো থাকবেই, কিন্তু পেশেন্টকে মেন্টালি, পেশেন্ট অ্যাটেন্ডেন্সকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে পেশেন্ট আমরা খুব আশাপ্রদ কোনো কিছু আমরা মেসেজ দিতে পারছি না। পেশেন্ট আমরা আইসিইউতে নিয়েছি। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সর্বোচ্চ মূল্য ছাড় আর আকর্ষণীয় সব পণ্য নিয়ে বাণিজ্য মেলায় হাজির হয়েছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। পণ্যের ডিজাইন আর গুণগত মানে আছে বৈচিত্র্য। বিদেশি পণ্যের আকাশ ছোঁয়া দামের বিপরীতে বিশ্বমানের পণ্য পেতে দেশি পণ্যের প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। বাণিজ্য মেলার ক্রেতাদের জন্য রয়েছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা। মোহাম্মদ ফজলুল হকের ক্যামেরায় তানজিনা তাসনিমের রিপোর্ট। জনশ্রুতি বলে দিচ্ছে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশি বিদেশি রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ক্রেতারাও স্টলে স্টলে ঘুরে কিনছেন পছন্দের সব পণ্য। মেলায় ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে চোখে পড়ার মতো ভিড়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ওয়ালটন, মিনিস্টার, ভিস্তা, ভিশন ও যমুনা ইলেকট্রনিক্স নিয়ে এসেছে নতুন নতুন মডেল। পণ্যের প্রচারের জন্য দেওয়া হচ্ছে 15 থেকে 55% পর্যন্ত মূল্য ছাড়। ক্রেতাদের আকর্ষণ করতে যমুনা দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। প্রতিটা সেগমেন্টে যেমন মোটরসাইকেলে 15 থেকে 25% ডিসকাউন্ট, টিভিতে 20% ডিসকাউন্ট পাচ্ছেন, ফ্রিজে সেম 10 to 15% আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। আমাদের পণ্যগুলোতে 15% থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট। অলমোস্ট 55% ছাড়ে আমরা পণ্য দিচ্ছি। গতবারের তুলনায় এবার বেশ ভালো রেসপন্স পাচ্ছি। শুধু কি ইলেকট্রনিক্স পণ্যে মূল্য ছাড়? পিছিয়ে নেই ঘর সাজানোর দোকানি হাতিল ও আকিজ প্লাস্টিক। মনের মতো ঘর সাজানোর ফার্নিচার ক্রেতারা কম দামে কিনতে পারবে এসব স্টল থেকে। বিভিন্ন ছাড়ে তারা ফার্নিচারগুলো পাচ্ছেন এবং সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন। এবারের মেলা আইসক্রিম প্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে। মেলা উপলক্ষে এনেছে নতুন নতুন সব ফ্লেভার। আছে আকর্ষণীয় অফার, যা আকর্ষণ করছে ছেলে থেকে বুড়োদের। রয়েছে টোকেনের মাধ্যমে উপহার জেতার দারুণ সুযোগ। বিভিন্ন প্যাকেজ রেডি করেছি, পাশাপাশি কুপনের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি। আমরা এখানে তো বেচা কেনার জন্য আসিনি, কাস্টমারকে আইসক্রিম আমরা টেস্ট করাতে আসছি। আমরা আরো বেশ কিছু স্পেশাল আইটেম এনেছি যেটা বাজারে সচরাচর পাওয়া যায় না। মেলা মানেই আকর্ষণীয় অফারে নতুন নতুন পণ্যের সমাহার। তাই তো প্রতি বছর সাশ্রয়ী দামে পছন্দের পণ্য কিনতে ক্রেতারা অপেক্ষায় থাকেন বাণিজ্য মেলার। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।